বিসমিল্লাহির রহমানির রহিম। লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অনলাইন ক্লাসে জানাই স্বাগতম। আমি মোহাম্মদ উকিল উদ্দিন, প্রভাষক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর এর পক্ষ থেকে তোমাদের আজকে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের উপর ক্লাস নিব। আজকে আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্লাসের বিষয় থাকবে দ্বিতীয় অধ্যায়, যার নাম অংশীদারি ব্যবসায় হিসাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের দ্বিতীয় পত্রের বেশ কিছু অধ্যায় আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি। আমাদের যে অধ্যায়গুলো বাকি রয়েছে তার মধ্যে একটি অধ্যায়ের নাম অংশীদারি ব্যবসায় হিসাব। আমরা আজকে অংশীদারি ব্যবসায় হিসাব, আজকে আমাদের পাঠের বিষয় হবে অংশীদারি ব্যবসায় হিসাবে একটু মৌলিক আলোচনা, গাণিতিক সমস্যা এবং তার সমাধানের প্রক্রিয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই পাঠ শেষে তোমরা জানতে পারবে অংশীদারি ব্যবসায় কাকে বলে, অংশীদারি ব্যবসায় এর বৈশিষ্ট্য এবং গাণিতিক প্রক্রিয়ায় আমরা কিভাবে কাজ করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অংশীদারি ব্যবসায় হলো এমন একটি ব্যবসা যে ব্যবসায় দুই বা ততোধিক ব্যক্তি স্বেচ্ছায় প্রণোদিত হয়ে মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তিবদ্ধ হয়ে ব্যবসাটি গঠন ও পরিচালনা করে থাকে, তাকে অংশীদারি কারবার বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অংশীদারি কারবারটা একটি সহজ একটি কারবার প্রতিষ্ঠান। এখানে একাধিক ব্যক্তি তারা স্বেচ্ছায় মিলিত হয়ে একটি চুক্তিতে আবদ্ধ হয়ে এই ব্যবসাটা পরিচালনা করতে পারে। এই যে চুক্তিটা, সেটা মৌখিক এবং লিখিত উভয়ই হতে পারে। 1932 সালের অংশীদারি আইনের 4 ধারায় বলছে যে সকলের দ্বারা অথবা সকলের পক্ষ হতে একজন দ্বারা পরিচালিত কারবার এবং এর অর্জিত লাভ বা লোকসান তাদের মধ্যে চুক্তি মোতাবেক বন্টন করা হয়, এরূপ কারবার প্রতিষ্ঠানকেই অংশীদারি কারবার বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কারবারের বেশ শ্রেণী বিভাগ ইতিমধ্যে জেনেছ। তোমরা এক মালিকানা কারবার পড়েছ, অংশীদারি কারবার পড়েছ, তোমরা যৌথ মূলধনী কারবার সম্পর্কে জানো। আসলে অংশীদারি কারবারের উৎপত্তির একটা কারণ হলো এক মালিকানা কারবারের যে সীমাবদ্ধতা, অর্থাৎ যখন একটি ব্যবসায় প্রতিষ্ঠানের আবির্ভাব ঘটে এবং ব্যবসায়টি প্রসার লাভ করতে থাকে, তখন একজন মালিকের পক্ষে তার মূলধন সরবরাহ করা, পরিচালনা করা ইত্যাদি অসুবিধা হতে পারে। এই মূলধন সরবরাহ সীমাবদ্ধতা দূর করার জন্য এবং পরিচালনার যে সীমাবদ্ধতা দূর করার জন্যই এই অংশীদারি কারবারের উৎপত্তি হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো কোনো দুই বা ততোধিক ব্যক্তি তারা যদি স্বেচ্ছায় যদি প্রণোদিত হয়ে মুনাফা অর্জন করার উদ্দেশ্যে, এবং তারা কিভাবে মূলধন সংগ্রহ করবে, কিভাবে তারা মুনাফা বন্টন করবে, কিভাবে তারা পরিচালনা করবে, এই বিষয়গুলো যদি একমত হয়ে একটা চুক্তিতে আবদ্ধ হয়ে যদি ব্যবসাটা শুরু করে, তাহলে আমরা সেটাকে অংশীদারি কারবার বলতে পারি। এবং অংশীদারি কারবার একটা সহজ গঠন প্রণালী এবং এর জন্য কোনো আইনের প্রয়োজন হয় না, নিজেদের মধ্যেই চুক্তিতে আবদ্ধ হয়ে এই ব্যবসাটা করা যেতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাধারণ ব্যবসায় প্রতিষ্ঠানগুলো যদি হয় তাহলে তাদের সদস্য সংখ্যা 2 জন থেকে সর্বোচ্চ 20 জন হতে পারে। যদি অংশীদারি ব্যবসাটা যদি ব্যাংক সংক্রান্ত হয় তাহলে সর্বোচ্চ সদস্য সংখ্যা হবে 2 জন থেকে 10 জন পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়টি তোমরা অবশ্যই মনে রাখবে, কারণ অংশীদারি কারবারের সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন এবং সাধারণ ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ 20 জন, এবং ব্যাংকিং অংশীদারি কারবারের বেলায় সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা 10 জন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়টি তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমরা অংশীদারি কারবারের আলোচনায় আমরা জানতে পারলাম যে দুই বা ততোধিক ব্যক্তি তারা স্বেচ্ছায় প্রণোদিত হয়ে
মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে কারবারটি গঠন এবং পরিচালনা করে এবং চুক্তি মোতাবেক তাদের অন্যান্য কার্যাবলী সম্পন্ন করে তাকে অংশীদারি কারবার বলে। অংশীদার কারবারের মূল ভিত্তিতে হলো চুক্তি। চুক্তি ছাড়া অংশীদারি কারবার হবে না, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা অংশীদারি কারবারের যে সংজ্ঞাগুলো পড়লাম, সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে আমরা কি পাই, কিভাবে অংশীদারি কারবার গঠন করা যায় সেটা জানতে পারি। তো অংশীদারিকে কিভাবে গঠন করা যায়? মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তিতে আবদ্ধ হয়ে দুই বা ততোধিক ব্যক্তি যে কারবার গঠন এবং পরিচালনা করে এটাকে অংশীদারি কারবার বলে। এই গঠন প্রণালীর জন্য আইনের কোনো অনুমোদনের প্রয়োজন হয় না, সাধারণ ট্রেড লাইসেন্স নিয়ে আমরা এই ব্যবসাটা করতে পারি। এখন দ্বিতীয় বৈশিষ্ট্য হলো চুক্তি। অংশীদারি কারবারের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো চুক্তি। কোনো চুক্তি ব্যতীত অংশীদারি কারবার গঠিত হতে পারে না। চুক্তি হলো অংশীদারি কারবারের মূল ভিত্তি। চুক্তিটা দুই প্রকার হতে পারে, একটা হলো মৌখিক, আরেকটা হলো লিখিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাধারণত মৌখিকের চেয়ে লিখিত চুক্তিটাই ভালো, কারণ মৌখিক অনেক বিষয় দীর্ঘদিনের পর ভুলে যাওয়ার কারণে নিজেদের মধ্যে মতভেদ বা বিরোধ সৃষ্টি হতে পারে। আর চুক্তিটা যদি লিখিত হয় তাহলে এই ধরনের বিরোধ বা মতভেদ সৃষ্টি হওয়ার সুযোগ কম থাকে। সেজন্যই চুক্তির বিষয়টা লিখিত হওয়াটা উত্তম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা সদস্য সংখ্যা বলবো। তো অংশীদারি কারবারের সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন এবং সাধারণ ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ হবে 20 জন এবং ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা হবে 10 জন। এখন অংশীদারি কারবারের দায় দায়িত্ব কেমন হবে? অংশীদারি কারবারের প্রত্যেক অংশীদারকে পৃথক এবং যৌথভাবে দায় দায়িত্ব নিতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়টি তোমাদেরকে বলতে চাই, যদি একটি অংশীদারি কারবারের ক্ষতির সম্মুখীন হয় অথবা দায় দেনার সম্মুখীন হয় তাহলে অংশীদারিরা তাদের চুক্তি অনুযায়ী কারবার থেকে সেই দায় মেটানোর চেষ্টা করবে। যদি দায় মেটানোর চেষ্টা করার পরেও যদি কারবার থেকে দায় মেটান করার সম্পদ শেষ হয়ে যায় তাহলে অংশীদারি কারবারের অংশীদাররা ব্যক্তিগতভাবে সেই দায় পরিশোধ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়টি তোমাদেরকে আমি একটি উদাহরণ দিয়ে বলতে পারি যে দেখো, একটি কারবারের অংশীদারি কারবারের মোট সম্পদের পরিমাণ ধরো 1 লক্ষ টাকা এবং মোট দায়ের পরিমাণ হলো ধরো 1.5 লক্ষ টাকা। তাহলে এই কারবারটা যদি দেউলিয়া হয়ে যায় তাহলে 1.5 লক্ষ টাকা দায় পরিশোধ করার জন্য কারবার থেকে তো 1 লক্ষ টাকা দেওয়া হলো, আরও থাকে 50,000 টাকা। এখানে ধরো 2 জন অংশীদার আছে, এখন একজন অংশীদারের আর কোনো টাকা নেই, তাহলে এই যে 50,000 টাকা থাকলো, এই 50,000 টাকা এককভাবেই অপর যার সম্পদ আছে তাকে পরিশোধ করতে হবে। এর মানে হলো অংশীদারি কারবার যে দায়গুলো, এই দায়গুলো যৌথ এবং এককভাবে দায় বহন করতে হয়। তার মানে হলো কোনো কারবারের 3 জন অংশীদার আছে, ওই কারবারে দায় মিটাইতে গিয়ে যদি 2 জনের সম্পদ শেষ হয়ে যাওয়ার পর 3য় জনের সম্পদ থাকে তাহলে 3য় জনকে এককভাবে তাকে সমস্ত দায় পরিশোধ করতে হবে। সেই জন্যই এই অংশীদারি কারবারের দায় যৌথ এবং এককভাবেই অসীম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আসব ব্যবসায়টা কিভাবে পরিচালনা হবে। অংশীদারি কারবারের অংশীদাররা সকলে মিলে পরিচালনা করতে পারে অথবা সকলের সম্মতিক্রমে একজন বা একাধিক দ্বারা কারবারটা পরিচালনা হতে পারে। তাহলে পরিচালনার বিষয়টা তাদের চুক্তি মোতাবেক, অর্থাৎ একক হতে পারে, একাধিক ব্যক্তি হতে পারে, যা তাদের চুক্তি অনুযায়ী যে সম্মতি হবে সেই সম্মতি অনুযায়ী তারা কারবার পরিচালনা করবে। মূলধন সরবরাহ, অংশীদারি কারবাররা তারা মূলধন সরবরাহ করে ব্যবসা করে থাকে এবং এই মূলধনের পরিমাণ 3 জন অংশীদার হইলে 3 জনই যে সমান হবে তা না। কোনো অংশীদার হয়তো 1 লাখ, কোনো অংশীদার হয়তো 2 লাখ, আবার কোনো অংশীদার মূলধন ছাড়াও ওই কারবারের অংশীদার হতে পারে। কারণ একজন অংশীদারের টাকা আছে, আরেকজন অংশীদারের তার অভিজ্ঞতা আছে, সে একজন টাকা দিবে আরেকজন অভিজ্ঞতা দিবে, দিয়েও তারা অংশীদারি কারবারে তারা শুরু করতে পারে এবং তাদের মুনাফা তারা তাদের চুক্তি অনুযায়ী বন্টন করতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন মুনাফা বন্টন তাদের চুক্তি মোতাবেক হবে। চুক্তিতে যদি কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে সমান হারে মুনাফা তারা পাবে এবং কম বা বেশিও পেতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় অংশীদাররা একজন আরেকজনকে
একটি নির্দিষ্ট পরিমাণ মুনাফা দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়ে থাকে। যেমন এ, বি এবং সি তিনজন একটি কারবারের অংশীদার। এ এবং বি দুইজনে সিকে নিশ্চয়তা দিল যে তুমি কমপক্ষে বছরে 1,00,000 টাকা লাভ পাবে। এটাও হতে পারে। এখন সি যদি তার আনুপাতিক হারে 1,00,000 জায়গায় 80,000 টাকা লাভ পায়, এই যে আর 20,000 টাকা এ এবং বি নিশ্চয়তা দিয়েছে, এই 20,000 টাকা এ এবং বিকে কিন্তু দিতে হবে। সেই জন্য মুনাফার বন্টনটা এটা হতে পারে অংশীদারদের চুক্তি অনুযায়ী হবে, চুক্তিতে উল্লেখ না থাকলে সমান অনুপাতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অংশীদার সদস্যদের কীরকম যোগ্যতা? অংশীদার সদস্যদের তাদের সম্পূর্ণভাবে সুস্থ, স্বাভাবিক এবং সাবালক হতে হবে। কোনো দেউলিয়া ব্যক্তি, মস্তিষ্ক বিকৃতি ব্যক্তি এবং নাবালক ব্যক্তি এরা সাধারণত অংশীদারি কারবারে অংশীদার হতে পারবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা অংশীদারি কারবারের যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা আলোচনায় অংশীদারি কারবার কাকে বলে সেই বিষয়টার চেষ্টা করেছি এবং অংশীদারি কারবারের বৈশিষ্ট্যগুলো আমরা চেষ্টা করেছি এবং অংশীদারি কারবারের গাণিতিক সমস্যা কিভাবে সমাধান করা হয় বা অংশীদারি কারবার হিসাবের কি কি বিষয়ের উপর আমাদের অঙ্ক করতে হয় সেই বিষয়গুলো আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সেই বিষয়ে এখন যেতে চাচ্ছি। তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অংশীদারি কারবার হিসাবে আমাদেরকে অঙ্ক করতে হয় একটা হলো অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অংশীদারি কারবার হিসাবে আমাদেরকে একটি কাজ করতে হয় অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব, আরেকটা কাজ করতে হয় অংশীদারদের মূলধন হিসাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আলোচনায় অংশীদারি কারবারের লাভ লোকসান আবন্টন হিসাব কিভাবে করতে হয় এই বিষয়ে আমরা একটু সংক্ষেপে আলোচনা করব এবং আমরা এটা গাণিতিকভাবে তার সমাধান দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, একটি অংশীদারি কারবার আমাদেরকে উপস্থাপন করতে হবে এবং ওই কারবারের লাভ লোকসান আবন্টন হিসাব কিভাবে করতে হয় সেই বিষয়গুলো নিয়ে তোমাদের একটু আলোচনা করি। আজকে আমাদের প্রথম অংশীদারি কারবারের লাভ লোকসান আবন্টন হিসাব যদি আমরা আলোচনা করতে চাই, তাহলে আমরা একটা ছক তোমাদের সামনে উপস্থাপন করতে পারি। ধরো এর দুইটি পাশ আছে, একটি হলো ডেবিট পাশ, আরেকটা হলো ডেবিট পাশের বিবরণ এবং টাকা, ক্রেডিট পাশের বিবরণ এবং টাকা ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে নাম্বার দেওয়ার চেষ্টা করতেছি। ক্রেডিট পাশে কি কি থাকে? লাভ লোকসান হিসাব দিয়ে লিখতে হয় নেট লাভ। তোমাদের অঙ্কে একটা নেট লাভ দেওয়া থাকবে, সেই নেট লাভটা এখানে বসবে। তারপর আসতে পারে আবার তোমাদের এরপরে লিখতে হবে অংশীদারদের মূলধন হিসাব বা চলতি হিসাব লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অংশীদারদের কখন আমি মূলধন হিসাব লিখবো, কখন চলতি হিসাব লিখবো, আমরা বিষয়টা পরবর্তীতে আবার আলোচনা করব।
হিসাব লিখে লিখতে হয় নগদ উত্তোলনের যদি সুদ থাকে। এখন ধরলাম একটি কারবারের এ একজন অংশীদার এবং বি একজন অংশীদার, তাহলে দুইজনের সুদ বের করে আমাকে এখানে লিখতে হবে। আবার থাকতে পারে অংশীদারি কারবারের মূলধন হিসাব বা চলতি হিসাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা চলতি হিসাব। যদি কোনো অংশীদারি কারবারে অংশীদাররা পণ্য উত্তোলন করে, তাহলে পণ্য উত্তোলন লিখতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি পণ্য উত্তোলন। পণ্য উত্তোলন এ যত টাকা লিখবে, বি যত টাকা নেবে, যোগ করে আমরা দিয়ে দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কি বুঝতে পারলাম? অংশীদারি কারবারের লাভ লোকসান আবন্টন হিসাব করতে গেলে ক্রেডিট পাশে আমার কি লিখতে হবে? যে আমার কারবারের অঙ্কের মধ্যে একটা নিট লাভ দেওয়া থাকবে, নিট লাভটা আমাকে লিখতে হবে। তারপর লিখতে হবে যদি ওই অঙ্কের মধ্যে অংশীদাররা নগদ টাকা উত্তোলন করে এবং উত্তোলনের উপর যদি সুদ ধার্য করার কথা বলে থাকে, তাহলে অংশীদারি কারবারের উত্তোলনের সুদ ক্রেডিট পাশে আসবে। এখন ক্রেডিট পাশে যদি এ একজন অংশীদার, সে যদি নগদ টাকা উত্তোলন করে তার সুদ নির্ণয় করে আমাকে লিখবে এখানে, এবং বি যদি নগদ টাকা উত্তোলন করে থাকে, বি এর সুদ নির্ণয় করে আমরা এখানে লিখব। দুইটি যোগ করে আমরা চূড়ান্ত করে বা শেষ করে লিখব। অনুরূপভাবে যদি কোনো অংশীদারি কারবারে অংশীদাররা পণ্য উত্তোলন করে থাকে, পণ্য উত্তোলন লিখতে হবে। অর্থাৎ যতগুলো উপাদান আসবে ততবার শিরোনাম হবে। যদি এই পণ্য উত্তোলন না থাকে, তাহলে এই আইটেমটা এখানে আর লেখার প্রয়োজন হবে না। তাহলে আমাদের অঙ্কটা প্রথমে ভালো করে পড়ে দেখতে হবে যে অংশীদারি কারবারে নিট লাভ আছে কত টাকা, সেটা লিখব। যদি অংশীদারি কারবারে অংশীদাররা যদি নগদ টাকা উত্তোলন করে থাকে এবং তার সুদ নির্ণয় করতে বলে, তাহলে সেটা লিখব। যদি অংশীদারি কারবারে অংশীদাররা পণ্য উত্তোলন করে থাকে, অঙ্কে লেখা থাকে, তাহলে আমরা উত্তোলনটি লিখব। তাহলে এই বিষয়গুলো সাধারণত ক্রেডিট পাশে থাকে। অত্যন্ত সহজ, এখানে তিনটি বিষয় আমরা মনে রাখলে আমাদের জন্য সহজ। আর ডেবিট পাশে কী কী থাকে? অর্থাৎ সাধারণত অংশীদারের সাথে যে অংশীদারদের কারবারের সাথে অংশীদারদের যে লেনদেনগুলো হয়ে থাকে, যে লেনদেনগুলো শুধুমাত্র অংশীদারদের সাথে সম্পর্ক থাকে অথবা বাকি থাকে, সেই ব্যয়গুলো এখানে আসবে। কি কি আসতে পারে? প্রতিটি ব্যয়ের বেলায় আমাকে লিখতে হবে, প্রত্যেকটা ব্যয়ের বেলায় লিখতে হবে। যদি অংশীদারদের মূলধনের সুদ থাকে, তাহলে একটা আইটেম লিখতে হবে। যদি অংশীদারদের বেতন থাকে, সেটাই আলাদা করে লিখতে হবে। যদি অংশীদারদের কমিশন থাকে, সেটা আলাদা করে লিখতে হবে। এখন কেমন করে আলাদা করে লিখব? ধরলাম একটি কারবারের মূলধনের সুদ নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে আমাকে লিখতে হবে অংশীদারদের মূলধন হিসাব বা অংশীদারদের চলতি হিসাব লিখতে হবে। লিখে আমাকে এখন মূলধনের সুদ লিখতে হবে। যদি মূলধনের সুদ দেওয়া থাকে, সুদ লিখতে হবে। এখন মূলধনের সুদ এর কত টাকা, এটা বের করে লিখতে হবে। বিয়ের কত টাকা বের করে লিখতে হবে, যোগ করে মূলধনের সুদ এভাবে চলে আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঠিক যদি ওই অংশীদারি কারবারের বেতন দেওয়া থাকে, তাহলে আবার লিখতে হবে অংশীদারদের মূলধন বা চলতি হিসাব দিয়ে আবার এখানে লিখতে হবে বেতন। যদি একজন পায়, এ পায়, তাহলে এটাই লিখতে হবে। যদি বি পায়, বিটা লিখতে হবে। যদি একজন পায়, একজনেরটাই লিখতে হবে। তবে বেতন মাসিক হলে মাসিকের সাথে 12 দ্বারা গুণ করতে হবে। যদি এ প্রতি মাসে 2000 টাকা বেতন পায়, তাহলে হবে কি 2000 টাকা গুণন 12। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি একজন পায় তাহলে একজন এটা লিখবা, যদি দুইজন পায় তাহলে দুইজন এটাই লিখতে হবে। যোগ করে আমাকে এখানে লিখতে হবে, যোগফলটা এখানে লিখতে হবে। ঠিক একইভাবে আরও কী কী আসতে পারে?
আরও আসতে ঠিক প্রতিটি আইটেম, অর্থাৎ আমরা মূলধনের সুদ যেভাবে লিখেছি ঠিক একইভাবে যদি আমাদের বেতন থাকে চলতি হিসাব বেতন লিখতে হবে, এখানে বেতন দিয়ে লিখতে হবে। ঠিক আবার যদি এরকম থাকে কমিশন আছে, তাহলে আমাকে আবার এরকম করে লিখতে হবে শিরোনাম দিয়ে, শিরোনামটা আমাকে অংশীদারি কারণ মূলধন হিসাব লিখবা, লিখে কমিশন লিখতে হবে। কমিশন কে কে পাবে কমিশন? এ পাইলে শুধু এটাই লিখবা, যদি বি পায় বিটা লিখবা, যদি এ এবং বি দুইটাই পায় তাহলে দুইটাই লিখতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে অংশীদারি কারবারের লাভ লোকসান আবন্টন হিসাবে দেখো ক্রেডিট পাশে কী কী বিষয় আসে, নিট লাভ থাকে, অঙ্কে নিট লাভ আসে, এবং অংশীদারদের মূলধন হিসাব লিখে যদি নগদ উত্তোলন থাকে তার উপর সুদ থাকে, সুদটুকু আসবে। নগদ উত্তোলন কিন্তু নয়, নগদ উত্তোলনের টাকা কিন্তু আসবে না, নগদ উত্তোলনের সুদ আসবে। আবার পণ্য উত্তোলন আসবে, কিন্তু পণ্য উত্তোলনে কিন্তু কোনো সুদ হয় না, এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে ক্রেডিট পাশে আমরা ধরতে পারি 3টে আইটেম, ডেবিট পাশে কয়টা আইটেম? 4 থেকে 5টা আইটেম। যেমন আমরা এখানে বলছি অংশীদারদের মূলধন হিসাব, অংশীদারদের বেতন হিসাব, অংশীদারদের কমিশন, আরও এরকম হতে পারে যদি ওই কারবারে কোনো বেতন বাকি থাকে, অথবা কোনো ভাড়া বাকি থাকে, অথবা কোনো বিমা বাকি থাকে, অথবা কোনো মনিহারি বাকি থাকে, সেই বাকিগুলো লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা লাভ লোকসান আবন্টন সম্পর্কে আমরা একটা ধারণা নিতে পারলাম। এখন আমরা কাল্পনিকভাবে শেষে আমরা একটা অঙ্কের সমাধান যদি করি তাহলে কেমন হয়? আমরা একটা অঙ্ক লিখতে চাচ্ছি। অংশীদারি কারবার, ধরো এ ও বি একটি কারবারের অংশীদার, তাদের মূলধন যথাক্রমে 1 লক্ষ টাকা ও 2 লক্ষ টাকা। তারা বছরে 20,000 টাকা করে নগদ উত্তোলন করে। এ কারবার পরিচালনার জন্য মাসিক 4,000 টাকা বেতন পাবে। ওই কারবারে 2021 সালের 31শে ডিসেম্বর নিট লাভ 80,000 টাকা। এখন আমরা এই তথ্যের ভিত্তিতে যদি আমরা একটি লাভ লোকসান আবন্টন করি তাহলে কেমন হবে? তাহলে আমরা লিখব এ ও বি অংশীদারি কারবারে লাভ লোকসান আবন্টন হিসাব তারিখ 31/12/2021 লিখে নিলাম। এখন আমাদের লাভ লোকসান আবন্টন হিসাবে একটা ছক আমাদেরকে আঁকতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অঙ্কের ধরনগুলো বড়, আমাদের বোর্ড হলো একটা সীমাবদ্ধতা। তাহলে আমরা এখানে লিখতে পারি ডেবিট বিবরণ, টাকা বিবরণ, টাকা ক্রেডিট। তাহলে আমরা এখানে লিখতে পারি
লাভ লোকসান হিসাব দিয়ে নিট লাভ বিডি ৮০,০০০ টাকা। কত টাকা আছে? ৮০,০০০ টাকা আমরা লিখে নিলাম। তারপর দেখো অংশীদারি কারবারে তারা ২০,০০০ টাকা করে উত্তোলন করে উত্তোলনের সুদের কথা কিছু বলার নেই, তাহলে উত্তোলনের সুদ ধরা যাবে না। যদি আমরা ধরে নিলাম মূলধন ও উত্তোলনের সুদ 10% হবে, যদি মূলধন এবং উত্তোলনের সুদ না থাকে তাহলে সুদ ধরা যাবে না। যদি মূলধন এবং উত্তোলনের সুদ দেওয়া থাকে তাহলে আমাকে এখানে উত্তোলনের সুদ যেহেতু আসবে তাহলে আমাকে লিখতে হবে অংশীদারদের মূলধন বা চলতি হিসাব দিয়ে উত্তোলনের সুদ এ এবং বি। এখন তাদের ২০,০০০ টাকার 10% সুদ আমরা যদি গণনা করি 10% সুদ গণনা করি ২০০০ টাকা হবে, কিন্তু এখানে গড় সুদ বের করতে হবে, অর্ধেক নিতে হবে। তো ২০,০০০ টাকা 10% করলে হয় ২০০০ টাকা। আমরা এখানে যদি তোমাদেরকে দেখাই ২০,০০০ টাকা যেহেতু উত্তোলন করেছে ২০,০০০ টাকা এর 10% করলে হয় ২০০০ টাকা এবং গড় করলে হবে ১,০০০ টাকা। এখানে হবে ১,০০০ টাকা, এর ১,০০০ টাকা বি এর ১,০০০ টাকা সমান ২,০০০ টাকা। এখন পণ্য উত্তোলনে সেটা আর আসবে না। এখানে কি কি আসবে তাহলে আমরা এখানে আবার লিখতে হবে, যেহেতু ডেবিট পাশে কি কি আসবে, ডেবিট পাশে দেখো আসবে মাসিক বেতন, আমি গোল চিহ্ন দিয়ে বোঝাইলাম, এটা আসবে, আর এটা হলো মূলধনের সুদ আসবে। এই দুইটি ব্যয় এখানে আসবে। দেখো তাহলে আমরা লিখতে পারি অংশীদারদের মূলধন হিসাব বা চলতি হিসাব। এখন লিখতে হবে আমাকে মূলধনের সুদ, তাহলে মূলধনের সুদ এ এবং বি আছে। একজনের ১,০০,০০০ টাকা 10% করলে হয় ১০,০০০ টাকা, ২,০০,০০০ টাকা এর 10% যদি আমি করি ২০,০০০ টাকা, তাহলে সুদ হলো ৩০,০০০ টাকা। আবার লিখতে হবে অংশীদারদের, যেহেতু আরেকটা আছে আমাদের সুদ চলে গেল, আরেকটা ব্যয় আছে মাসিক বেতন, বেতনটা লিখতে হবে। বেতন লিখতে গেলে আবার লিখতে হবে অংশীদারদের মূলধন হিসাব। অংশীদারদের মূলধন বা চলতি হিসাব, আবার লিখতে হবে মূলধন বা চলতি হিসাব। এখন বেতন তো একজন পাবে, তাহলে এ লিখতে হবে, বেতন এ পাবে কত? প্রতি মাসে ৪,০০০ টাকা গুণন ১২, ৪ × ৪৮,০০০ টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে আমরা বেতন লিখলাম কত? ৪৮,০০০ টাকা। আর কোনো উপাদান আসার মতো নেই। তাহলে আমরা যোগ বিয়োগ যদি করি, ডেবিট পাশে আমাদের হইতেছে ৭৮,০০০ টাকা এবং ক্রেডিট পাশে হয় ৮২,০০০ টাকা। আমাকে ক্রেডিটে লিখতে হবে ৮২,০০০ টাকা। এই ৮২,০০০ টাকা আমরা এখানেও লিখব। জায়গা আমাদের একটু সংকলনের ঘাটতি আছে, ৮২,০০০ টাকা। ৮২,০০০ টাকা থেকে আমরা বাদ দিব ৭৮,০০০ টাকা। ৮২,০০০ মাইনাস ৭৮,০০০ সমান থাকে ৪,০০০ টাকা থাকে, ৪,০০০ টাকা। এই ৪,০০০ টাকা বন্টন হবে। আবার আমাকে লিখতে হবে অংশীদারদের মূলধন হিসাব বা চলতি হিসাব দিয়ে লিখতে হবে মুনাফার অংশ, মুনাফার অংশ, মুনাফার অংশ। তাহলে এ এবং বি পাবে। তাহলে ৪,০০০ টাকা এ এবং বি সমান করে নিলে ২,০০০ টাকা।